প্রণব বর্মাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়ানো উচিত। তো ভাই, এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে যে আমাদের মহামান্য স্বাধীনতা 02-2024 জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ স্যারের কথা। গত পরশুদিন উনি বলেছিলেন যে প্রণব বর্মা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত, ইন্ডিয়াতে আক্রমণ করা উচিত, 7 সিস্টারকে 7 টুকরো করে দেওয়া উচিত, 8 টুকরো করে দেওয়া উচিত, না হলে এই হবে সেই হবে। এগুলো নিয়ে যখন গরম গরম চলছিল তখন সম্ভবত গত পরশুদিন প্রণব বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিলেন এবং ডেকে ওনাকে কথাবার্তা বলেছেন। এরপরে যতটুকু জানলাম যে প্রণব বর্মা ইন্ডিয়াতে ওনাদের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন যে এই দেশে ওনার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সুতরাং এটা দুই দেশের কূটনীতিকদের ব্যাপার, তারা কি করবেন না করবেন সেটা যেহেতু তাদের ব্যাপার। আবার গতকালকে ছিল বন্ধের দিন, এই দিনে বাংলাদেশের অ্যাম্বাসেডারকে ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর ডেকে নিয়ে গিয়ে কি কি বলেছেন সেইটা নিয়ে আজকে আমাদের মহামান্য হাসনাত স্যার উনি বললেন যে প্রণব বর্মাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ কি ভাই? একজন কূটনীতিক, সে একটা দেশের অন্য একটা দেশের কূটনীতিক, তাকে এইভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে লাথি মেরে বের করে দাও, গুলি করে দাও। আবার আরেকজন যে দাঁতলা একটা পোলা আছে না, কি জানি নাম, ওই যে উমা ফাতেমার ভাই মনে হয়, এটা দুটোটাই দাঁতলা একই রকম। তো ওইটা আবার কইছে যে আগামীতে লং মার্চ যেটা হবে সেটা তো ওরা খন্তা কোদাল নিয়ে আসবে, ইন্ডিয়ান এম্বাসির একটা একটা ইট খুলে নিয়ে যাবে। তো অবস্থা দৃষ্টি যা মনে হয় যে ইরানে আমেরিকান এম্বাসি যেভাবে জ্বালাই দিছিল আমরা সেই দিকেই যাচ্ছে, এবং এটা পুরোটাই ইন্ধন দিচ্ছে সরকার। কারণ এই সব কথাবার্তা যারা বলতেছে তাদেরকে কি সরকার কি এখনো বাধা দিয়েছে বা কোনো কিছু বলেছে যে এইরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলা উচিত না বা আপনারা এভাবে বলবেন না, এটা সরকার বুঝবে? এগুলো তো কিছু বলে না। তাহলে কি প্রচ্ছন্নভাবে সরকারই করছে? গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে যাবে। তো অনেকে বলেছিলেন ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে? ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে সেইটা তো আর আমার হাতের উপর না, যে আর এটা বলাও যায় না যে কোন একটা দেশের এম্বাসি আজকেই বন্ধ হয়ে যাবে, কালকেই বন্ধ হয়ে যাবে যদি যুদ্ধ না লাগে। তবে সেটার একটা সিমটম তো সম্ভবত আজকে দেখতে পেয়েছেন যে লং মার্চের অজুহাতেই হোক বা নিরাপত্তার ব্যাপারই হোক, যে কোনোভাবে আজকের দিনের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে। মানে ভিসা প্রত্যাশী, ভিসা প্রাপ্তরা সব আজকে টোটাল ওদের অফিসগুলো বন্ধ, এবং ওরা বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ। কালকেও খুলতে পারে, পরশুও খুলতে পারে, বা 15 দিন পরেও খুলতে পারে। সেই অবস্থায় আজকে লং মার্চে যেভাবে ওই যে বাচ্চা বাচ্চা পোলাপাইন দেখছেন তো, হ্যাঁ, এটা 10-12 বছরের সব টুপি পরা মাদ্রাসার পোলাপাইন যেভাবে ব্যারিকেড ভেঙে লাফালাফি করছে, 6 স্তরের মধ্যে 5.5 স্তর ভাঙছে, হাফ স্তর ভাঙতে দেয়নি। মানে সরকারও চাচ্ছে যে তোমরা আসো আসো আসো, এই জায়গায় আমরা ব্লক করবো, এরপর তোমরা একটা মিটিং টিটিং করে আপাতত চলে যাবে। এইভাবে কইরা তোমরা শুক্রবার হবে মেইন হিটিং পিরিয়ড, সেদিনের ভিতরে কিছু একটা ঘটবে। এদিকে আজকে যতটুকু ইনফরমেশন পেলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যারা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, বা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে যে ইঞ্জিনিয়ার যারা ভিসা নিয়ে বাংলাদেশে কার্যক্রম করছে বা চাকরি করছে, এদের সকলের পরিবার কে কোথায় থাকে, কি করে না করে, সমস্ত লিস্ট নাকি হাসনাত আবদুল্লাহদের কাছে আছে। তার মানে হচ্ছে যে হিটিংয়ে আস্তে আস্তে তারা হিট হবে, তারা এটা বলা হচ্ছে, কিন্তু জানি না কি হবে। তবে সব সম্ভবের দেশ বাংলাদেশ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তো আমার এই ভিডিওটা আমার ভারতীয় যেসব ভাই বোন দেখেন তাদের কাছে আমি বলবো যে এই যে আমার দেশের মানুষ এখন যেভাবে আপনারা দেখছেন যে যেভাবে আপনাদের ঘৃণা করছে, আপনাদের এম্বাসি খুলে ফেলার কথা বলছে, লাথি মারার কথা বলছে, আপনার সরকারের কাছে দাবি জানানো উচিত যে আমাদের দেশে আপনাদের এম্বাসিটা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, কিছুদিন বন্ধ করে দেন। চাউল ডাল আমাদের কাছে বেচেন না, কি দরকার আছে এই 46 টাকা ধরে 50,000 মেট্রিক টন চাউল বেচার? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া লাগাই দেন, একদম প্রতি ইঞ্চি জায়গায় কোনো সবকিছু বন্ধ করে দেন। একটু দেখুক না, আমার দেশের লোকজনও দেখুক যে আপনারা ছাড়া আমরা চলতে পারি কিনা, আর আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারি কিনা, একটু দেখানোর দরকার। এবং এই কারণে আমার মনে হয় একটু নিরাপত্তার অজুহাতে হইলেও আপনাদের এম্বাসি ফেম্বাসি এগুলো বন্ধ করে দিয়া একটু চুপ থাকলে তো মনে হয় যে কিছু একটা হবে, আমরাও বুঝবো
যারা আন্দোলন করতে তারাও বুঝবে, আপনারাও বুঝতে পারবেন আসলে কে কার পরিপূরক, কে কারকে দরকার। আর আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমার একটা অনুরোধ, যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখন রাস্তাঘাটে পালায় রয়েছে, অমুক রয়েছে তমুক রয়েছে, এই অবস্থায় আছে। আওয়ামী লীগ একটা মানে গণ আত্মসমর্পণ কর্মসূচি দেওয়া উচিত, যে যার ভিতরে এক একজনের ভিতরে 17-18টা মামলা আছে। তো এই হিসাব করতে গেলে আমার মনে হয় লাখ পাঁচেক লোকের বিরুদ্ধে মামলা আছে। তারা সকলে গণ আত্মসমর্পণ কর্মসূচি দিলেই হয়, যে সবাই আত্মসমর্পণ করে যার যার মতো সবাই জেলে যাবে, পালাইয়া থেকে আর না খাওয়ার চেয়ে জেলে যাইয়া ডাইল রুটি খায়, কতদিন সরকারও খায় তারা, কতদিন আমরাও খাইতে পারি সেটাও দেখি। দুইটা গেলে হয়তো একদিন আমরা জেলখানা ভাঙ্গিয়েই বাইরে আসবো, লাখ লাখ পোলা পাই, সেদিন আরেক বিপ্লব হয়ে যাবে। এরকম একটা কর্মসূচি মনে হয় আমার দেওয়া উচিত। তা মূল কথা কিন্তু আসলে যে ভারতের প্রণব বর্মা ওনাকে যে লাথি মেরে বের করে দিবেন, এই ধরনের ঘটনা আমি পৃথিবীর আর কোনো দেশ সম্মুখে কোনো দেশের জনগণ এভাবে বলছে কিনা আমি জানি না। এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এরা জনগণ না, ভাই এরা জনগণ না তো এরা কি কুত্তা বিলাই না, এরা জনগণ, সন্ত্রাসী জনগণ আকার যাই হব, যেহেতু দেশটাই চলতেছে সন্ত্রাসী সরকারের মাধ্যমে, সে তাদের সরকার সন্ত্রাসী হবে। তো এখন প্রণব বর্মাকে আজকে লাথি মারতে চাচ্ছে, কালকে আবার আরেকজনকে লাথি মারতে চাইবে। তবে এই হাসনাত আবদুল্লাহর মাথায় কিছু আছে, কারণ সে জানে যে প্রণব বর্মা যেহেতু বলে দিয়েছে যে এই দেশ আর কাজ করতে সে ইচ্ছুক না, সুতরাং তাদের সরকার হয়তো তাকে উঠে নিয়ে অন্য কাউকে দিবে। সে হয়তো কালকে বলবে যে দেখছো, আমি যখন বলেছি লাথি মেরে প্রণব বর্মাকে বের করে দেওয়া উচিত, তখনই প্রণব বর্মাকে নিয়ে গেছে। আর এই হাসনাত আবদুল্লাহর 2 দিন আগে হাসনাত আবদুল্লাহর হুমকিতে যেহেতু ইন্ডিয়ার মাথা একটু নড়ছে, ওনারা যেহেতু ইয়েকে নিয়ে গেছে, কাকে, বাংলাদেশের অ্যাম্বাসেডারকে নিয়ে যে কিছু বলছে, সেটার বিপরীতে আজকে আবার হাসনাত বলল যে ওরে ডাকছো, তার আগে এরে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আমার মনে হয় আরেকটু আপনাদের স্ট্রং হওয়া উচিত। কাঁটাতারের বেড়া দিচ্ছেন, দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, পুরা বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে ভারতীয় এম্বাসি সবগুলোই আসলে এখন উঠায় নিয়ে যাওয়া উচিত, অথবা আমাদের উপর একটু অর্থনৈতিক অবরোধ দেওয়া উচিত। যদি ভারতের সেই ক্যাপাসিটি থাকে যে আমাদের উপরে একটা অর্থনৈতিক অবরোধ দিতে পারবেন, যদি ক্যাপাসিটি থাকে তাহলে দেন। যদি ভারতীয়রা আপনারা মনে করেন যে মানে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে আপনারা মারা যাবেন না বা না খেতে পেরে মরবেন না, তেমন যদি মনে করেন তাহলে একটা অর্থনৈতিক অবরোধ দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, দেখেন না কি হয়। তো আমার মনে হয় না আপনারা পারবেন। তার কারণ হচ্ছে যে আমার সম্ভবত ঢাকা শহরে এখন 13টা পারমাণবিক অস্ত্র নাকি ওই নদী নালা খালে বিলে রেডি করে রাখছে, পাকিস্তানিরা এনে দিয়েছে, এবং কয়েক হাজার জ্যামার নাকি সারা বাংলাদেশে লাগাই দিয়েছে পাকিস্তানিরা। সেটার বলে এখন আমরা বলিয়ান, আমরা 7 সিস্টার ভাঙছি। ওইদিকে আবার আপনাদের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা, কি জানি নাম, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা, যাকে এক সময় বাংলাদেশ সরকার ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তিনি ভারতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন, সেই ভদ্রলোক এখন আবার ঢাকা শহরে ঘুরছেন। আজকে 1 মাস ধরে বিশেষ প্রটোকলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। এগুলো কিন্তু এখন কথা চাউর হচ্ছে, চলছে। সুতরাং কি হবে সেটা ভবিষ্যৎ জানে। তবে ভারতীয় সরকারও কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। আর আমাদের হাসনাত আবদুল্লাহ, তারা যেহেতু আজকের কর্মসূচি ওনাদের হিসাবে মোটামুটি সফল, এবং আমার হিসাবেও মোটামুটি সফল, খারাপও করে নাই এরা। এরা তো 5.5 স্তরের নিরাপত্তা তো ভেঙে দিছে। আর হাফ স্তরের নিরাপত্তা সম্ভবত তারা আজকেই করতে চায় না এইসব, কারণ লাথি মারবে, কোপাইবে, কিছু মারবে, এরপরে যায় হয়তো ইরানের মতন ভারতীয় দূতাবাস মুতাবাস যা আছে সবগুলোতে আগুনও লাগাই দিতে পারে। কি করবে সেটা হচ্ছে যে তাদের বিষয়। সুতরাং আপনারা এতক্ষণ হয়তো হাসনাত আবদুল্লাহ সেই ভিডিওটা সকলেই দেখেছেন, যেখানে বলছেন উনি লাথি মেরে ভেঙে দিবেন। তো দেখেন কি হয়, আপনারাই ভালো বুঝেন, ভারতীয় যারা আছেন তারা ভালো বুঝেন, বাংলাদেশি যারা আছেন তারা ভালো বুঝেন। চলুক এভাবে, আমরা দেখতে থাকি। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে কি বার্তা দিল ভারত এবং বাংলাদেশ পরিস্থিতি কি? আপনারা ইতিমধ্যেই জানেন যে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল আজকে।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়। আজ বুধবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তাকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। আজ দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণ বিনিময় করেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রাম, যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরো সুদৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই অন্তর্বর্তী সরকারের কাছে নয়াদিল্লির প্রত্যাশা। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে ভারত যথাযথ প্রতিবাদ জানিয়েছে। এই যে নানা রকম বয়ান, ভারত বিদ্বেষী কথাবার্তা ইত্যাদি, এবং নিরাপত্তা সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন জঙ্গি কবলিত এবং এই জঙ্গিরাই এই যে জুলাই ঐক্য নামে একটি ব্যানার, এবং ব্যানারে আজকে লং মার্চের ডাক দিয়েছিল। মাঝপথেই সেই লং মার্চটা ভারতীয় থ্রেটে, ভারতীয় হুমকিতে মাঝপথে খুব স্বল্প সময়ের মধ্যেই রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। ভারত এটি জানিয়ে দিয়েছে যে ভারত যদি নড়াচড়া দেয় তাহলে কিন্তু খবর আছে। জেনেভা কনভেনশন অনুযায়ী বাংলাদেশ ভারতের হাই কমিশনকে নিরাপত্তা দিতে বাধ্য। ভারতের হাই কমিশনের যে মাটি, যে ল্যান্ড এরিয়াটা, যে অফিস স্পেসটা, যে কমপ্লেক্সটা, সেটা কিন্তু শুধু ভারত না, যে কোনো দেশের যে কমপ্লেক্সটা থাকে, মার্কিন দূতাবাস বলুন বা ইন্ডিয়ান হাই কমিশন বলুন, এই দূতাবাস ভূমিটাও কিন্তু সেই দেশের মর্যাদা ভোগ করে এবং ওই দেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে দেশে যে দূতাবাস, সেই দেশের। জেনেভা কনভেনশন অনুযায়ী এই রিয়াজ হামিদুল্লাহকে ডেকে ভারত আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে যে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হও তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, সোজা কথা। বেলা 12টার মধ্যে আলাপ শেষ হয়ে যায়। আর জুলাই ঐক্যের কর্মসূচি ছিল বিকেল 3টায়। কর্মসূচিটা টোটাল বানচালও করে দেয়নি, কর্মসূচিটা জাস্ট একটু পথ হাঁটতে দিয়েছে, অর্ধেক রাস্তায় কর্মসূচিটা অফ করে দিয়েছে। আবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এক সংবাদ সম্মেলনেও কথা বলেছেন এসব নিয়ে, ভারত নিয়ে নানান উঁচু লম্বা কথাবার্তাও বলেছেন। আবার এর মধ্যে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করেছে যে হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার কথা বলেছে।
তো সেখানকার বিচ্ছিন্নবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথা বলেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ সরকারের অংশ নয়, তার বক্তব্য সরকারের বক্তব্য নয়। যাই হোক, ভারত বাংলাদেশকে অন্ততপক্ষে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে একটা করার থ্রেট দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তবে বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যেতে দেওয়া উচিত সবার, সব পক্ষের। কারণ এই যে নির্বাচন না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। একপাক্ষিক নির্বাচন করলে করে ফেলুক, সেটিও করে কতদিন টিকে থাকে সেটিও দেখার বিষয়। কারণ আমরা এই যে বিশেষ করে আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, মুক্তিযুদ্ধের প্রশ্নে আবেগের জায়গা, বিজয় দিবস গেল, তার আগে শহীদ বুদ্ধিজীবী দিবস গেল, এই দিবসগুলোতে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফালন আমরা দেখলাম, তাদেরকে যদি বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার কথা মনে করে, যে ভোট দেবে, দিক, যে দেখুক যে বাংলাদেশ এবং তাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ আসলে কতটা শান্তিতে থাকে, এটাও দেখা দরকার। এবং সেই নির্বাচিত সরকার কালেও যদি এরকম ভারত বিদ্বেষী, ভারত বিরোধিতা থাকে, তাহলে বাংলাদেশের পরিণাম কি হতে পারে যারা বিরোধিতা করছেন কল্পনাও করতে পারছেন না। ভারতের বাংলাদেশে যুদ্ধ লাগানো লাগবে না, কোনো হামলা করা লাগবে না, আক্রমণ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনারা মাঝে মাঝে বিভিন্ন গুজব শোনেন যে বাংলাদেশে ড্রোন হামলা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, ইত্যাদি বিভিন্ন কিছু। গুজবগুলো সাধারণত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এসব জায়গা থেকেই ছড়ানো হয়। কখনো কখনো অনেক মানুষ, জানা বোঝা মানুষ এগুলো বিশ্বাস করেন। যাই হোক, এগুলো বিশ্বাসযোগ্যতা নেই। ড্রোন হামলা হয়নি বা হচ্ছে না, এগুলো আসলে আগে হবে না। ড্রোন হামলা টামলা কিছু হবে না, সার্জিক্যাল স্ট্রাইকও কিছু হবে না। ভারতের কাছে অসংখ্য আর্মস আছে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য। ভারত যদি এগুলো একটি একটি করে প্রয়োগ করতে শুরু করে, নির্বাচিত সরকারের সময়ও যদি বডি ল্যাঙ্গুয়েজ তাদের কাছ থেকে যদি এমন থাকে, ভারত তো বসে থাকবে না।